This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. গুরুত্বপূর্ণ দুটি আপডেট পাচ্ছি। প্রথম আপডেট হচ্ছে আগামীকাল বিজেপি সংসদে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যে হুইপ জারি করা হয়েছে এক, এবং দ্বিতীয় আমরা যেটা জানতে পাচ্ছি ওয়ান ভোট ওয়ান নেশন, আগামীকাল এই বিল পেশ হতে পারে লোকসভায়। আরও বিস্তারিতভাবে আপডেট জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী ফোনে। রাজীব, কি আপডেট সংক্ষেপে জানতে চাইবো? শিলাদিত্য, দেখো, এক দেশ এক নির্বাচন এই যে প্রস্তাব, এই যে বিল, সেই বিল নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে। এখন সেই বিলটি আগামীকাল সংসদে পেশ হতে পারে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার ভীষণভাবেই চেষ্টা করছে আগামীকাল বিলটি পেশ করার। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড় দিয়েছে, তার আগে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাব, সেই প্রস্তাবে ছাড় দেওয়া হয়েছিল এবং বিল আকারে সেটি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা মঞ্জুর করে দিয়েছে। এখন বিজেপি তাদের দলীয় সাংসদদের আগামীকাল সংসদে অর্থাৎ লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে এবং 3 লাইনের হুইপ জারি করা হয়েছে। সেক্ষেত্রে হুইপ কেন জারি করা হয়েছে তা নিয়ে একটা যেমন প্রশ্ন উঠছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে সরকার চাইছে আগামীকাল বিলটি পেশ করতে, এবং বিলটি পেশ করার সঙ্গে সঙ্গে বিলটি যাবে সংসদীয় যৌথ কমিটিতে চলে যাবে। অর্থাৎ এই বিল নিয়ে কিন্তু কোনো আলোচনা বা বিলটি পাশ করার জায়গায় থাকবে না, কিন্তু প্রাথমিক ধাপ, একটু একটু করে ধাপ সরকার এগোতে চাইছে এবং প্রথম ধাপ সংসদে বিলটি পেশ করা, সেই ধাপ কালকেই সম্ভাবনা রয়েছে সরকার সেই ধাপে রেখে দেবে। ধন্যবাদ রাজীব, একেবারে সমস্ত আপডেটের জন্য তোমাকে ধন্যবাদ। আরো আপডেটের দিকে নজর রাখো। স্নেহাশিস দা, আগামীকালই তো পেশ হতে পারে, এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। বিরোধীরা কি চিন্তায়? তৃণমূল কংগ্রেস কি বলছে? না, কেন্দ্রীয় সরকার, বিজেপির নেতৃত্বে যে সরকার রয়েছে তাদের তো আমরা আগেও দেখেছি যে পার্লামেন্টে 147 জন বিরোধী এমপিকে সাসপেন্ড করেও বিল পাশ করেছে, এবং রাতের অন্ধকারে বিল পাশ করেছে। কারণ এরা জনগণের উপর, সাধারণ মানুষের উপর ভরসা করে না। কারণ যে ধরনের আইন কানুন তারা আনতে চাইছে সেগুলো জনগণ বিরোধী এবং ভারতবর্ষের সংবিধান বিরোধী, এবং এক দেশ এক ভোট, এটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, গণতন্ত্র বিরোধী, এবং এটা অবাস্তব। তাই তারা আগামীকাল বিলটা পেশ করতেও পারে, কারণ নিয়ম নীতি তো মানছে কোথায়। এরা চায় যে ভারতবর্ষের সংবিধানসম্মত যে অধিকারগুলো আছে মানুষের, সেগুলো কেড়ে নিতে। আজকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। যুক্তরাষ্ট্র কাঠামো কেন তৈরি করা হলো? কারণ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জাতি উপজাতি, তাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ভাষা, হরফ, লিপি, পছন্দ, রুচি, নানা পার্থক্য রয়েছে ভারতবর্ষে, এবং সেইগুলোকে মাথায় রেখেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলো একটা সেপারেট নির্বাচনের মাধ্যমে রাজ্য সরকার তৈরি করা। এখন এক দেশ এক ভোট যদি হয়, তাহলে মানুষের জায়গা অনুযায়ী, বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী যে ইস্যুগুলোর পার্থক্য ঘটে, সেই ইস্যু অনুযায়ী মানুষের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে না। আমরা তো এর বিরোধী, সম্পূর্ণ বিরোধী, এবং আমরা এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ছি। এবং এই এক দেশ এক ভোট যে কমিটি, তার সচিবকে 11ই জানুয়ারি আমাদের মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখে জানিয়েছেন এটা সংবিধান বিরোধী এবং এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। তরুণজ্যোতি, সংবিধান বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, রাতের অন্ধকারে অধিকাংশ বিল পেশ করার চেষ্টা করা হচ্ছে, আগে থাকতে নোটিশ দেওয়া হচ্ছে না, পর অভিযোগ, কেনই বা এত তাগাদা? না, স্নেহাশিস দা এতগুলো কথা বললেন। দেখো, রাতের অন্ধকারে যদি কোনো বিল পাস করা হয়, সেটাকে রাতের অন্ধকারটাকে অন্ধকার দূর করার জন্য টর্চ লাইট তো আছে। টর্চ লাইট মানে কোর্টের কথা বলছি। আগামীকালের জন্য তো হুইপ জারি করা হয়েছে, বিজেপি সাংসদরা যাতে উপস্থিত থাকেন সংসদে। কোর্টে আর রাস্তা আছে, কোর্টে যেতে পারে। যেগুলো গেছিল তারপর কি হলো জানতে চাই। সেকেন্ড, দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ দ্য নিউ থিং, এটা এলিয়েন কনসেপ্টও নয়। 170th রিপোর্ট অফ দ্য ল কমিশন 1999-এ যেটা এসলো, তারা সেটাকে প্রথম প্রস্তাব করেছিল। 2018 সালে 21st জয়েন্ট ল কমিশন রিপোর্ট এটাকে প্রেসক্রাইব করেছিল। রামনাথ কোবিন্দজির যে কমিটি ছিল, সেই কমিটিটা প্রেসক্রাইব করে। আমি একটু ইতিহাসটাকে আজকে আলোচনা না করলে ভুল হবে। দেখো, 1951, 52 এবং 52 থেকে 67, এই প্রায় 2 দশক ধরে পুরো ভারতবর্ষে নির্বাচন কিন্তু একসাথেই হতো। পরবর্তীকালে এটা ডিফারেন্ট হয়। তখন তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনিও একটা কথা বলেছেন, দিস ইজ কজিং ফিনান্সিয়াল ইমপ্লিকেশন অন দ্য নেশন। মানে কীরকম? 2019-এর কথা যদি আমি বলি, 2019-এ শুধুমাত্র নির্বাচন করাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার খরচা হলো প্রায় 60,000 কোটি, দ্যাট ইজ ডাইরেক্ট কস্ট। এবার ইনডাইরেক্ট কস্ট কী আছে?
ট্রেনিং থেকে আরম্ভ করে মানে মুভমেন্ট থেকে আরম্ভ করে ফোর্স ডিপ্লয়মেন্ট আমরা দেখি কেন্দ্রীয় বাহিনী থাকে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তো ফ্রিতে থাকে না, তার জন্য টাকা দিতে হয়। টাকাটা কে দেয়? তোমরা দেখে মনে হয় সরকার দেয়, টাকাটা যায় তোমার আমার সাধারণ মানুষের পকেট। এক্স্যাক্টলি ট্যাক্সের টাকা। আমি একটু ইতিহাসের কথা এটা বলতে দেবো তরুণ, যদি অবশ্যই বলতে দেবো। আরো তো ইস্যু রয়েছে, জ্বলন্ত ইস্যু, সেগুলো বাদ দিয়ে রুটি কাপড় মাকান ভারতবর্ষের সারা জীবনে জ্বলন্ত ইস্যু, সেগুলো ছেড়ে দিয়ে এই ওয়ান ভোট ওয়ান নেশনই সবথেকে গুরুত্বপূর্ণ। শুনতে হবে তো জ্বলন্ত ইস্যু, যেমন জ্বলন্ত বলছো, জ্বলন্ত ভাবে শোনো, মন খোলা রেখে শোনো একদম প্লিজ। ফার্স্ট হচ্ছে হোয়াট দ্য গভর্নমেন্ট মানে কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, রাইট? সরকার কাজ করবে কি মানুষের জন্য, মানুষের সাথে, মানুষের হয়ে। সেখানে প্রতি বছর ধরো আমাদের দেশে সারা বছর ইলেকশন লেগে থাকে। কিরকম? লোকসভা, বিধানসভা, পুরো দেশ হিসাব করে সারা বছর ইলেকশন লেগে থাকে। খরচাগুলো কার হয়? আমার তোমার পকেট থেকে হয়। সেই খরচা যদি ওখানে না হয়, সেই খরচা অন্যান্য কাজে ব্যবহার হতে পারে, দেশে ইনফ্রাস্ট্রাকচার করার কাজে ব্যবহার হতে পারে, সেটা কাজে লাগবে। দেখো খুব সিম্পল, এখনই আমি শুনছিলাম ফেডারেল স্ট্রাকচারের অনেক বড় গল্প। এই ফেডারেল স্ট্রাকচারটা অদ্ভুত এক বলি, জানো তো? ফার্স্ট থিং উই মাস্ট গেট ইট ক্লিয়ার যে আমাদের সংবিধান অ্যাবসলিউট ফেডারেল সংবিধান নয়, ইটস কোয়াসি ফেডারেল সংবিধান। সেন্ট্রাল সেন্ট্রিক ফেডারেল স্ট্রাকচার ফলো করা হয় এখানে, এবং প্রতি বছর যে টাকাগুলো খরচ হয় সেই টাকাগুলো দিয়ে তো মানুষের গায়ে লাগবে। আজকে স্নেহাশিস দা বলছে গণতন্ত্রের ওপর আঘাত। কারা বলছে গণতন্ত্রের ওপর আঘাত? যারা গণতন্ত্রকে মানে না তারা বলছে গণতন্ত্রের ওপর আঘাত। আমি সেলসিক্সে আছি, ইকোনমি নিয়ে কথা বলছো, রুটি কাপড়া মাখানের কথা বলছো, আমি বলি রুটি কাপড়া মাখানের কথা। পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রির সংখ্যা কি? পশ্চিমবঙ্গে এফডিআই কি আছে? এগ্রিকালচারের উন্নতি কি হচ্ছে? আসি বিজিবিএস শুধুমাত্র 2023-এ 3.76 লাখ করোড়ের নাকি ইনভেস্টমেন্টের মৌ স্বাক্ষরিত হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রকের দেওয়া, অর্থ ডিপার্টমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী যা এখনো পর্যন্ত প্রমিস করা হয়েছে তার অনলি 2.7% ইমপ্লিমেন্টেশন স্টেজে গেছে, ইমপ্লিমেন্টেড হয়নি। রুটি কাপড়া মাখানের কথা বলছো, রুটি কাপড়া মাখানের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আসে না, সরকার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না। রুটি কাপড়া মাখানের মধ্যে ডিএ আসে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশন। এই প্রশ্নগুলো তরুণ জ্যোতি তোমার কাছে কিন্তু বাউন্স ব্যাক করছে, অর্থাৎ কেন্দ্র কি করছে, তারা কোন কোন দিকে নজর দিচ্ছে। আর ঠিক এই প্রসঙ্গ নিয়ে তরুণ জ্যোতির কথা ধরে এক তো সংবিধানের কথা বলছে এবং তার পাশাপাশি অর্থনীতির নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে সে কথা বলছে। আমরা তাদের প্রতিক্রিয়া তুলে ধরবো। অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়, তিনি সংবিধানের প্রসঙ্গ কেন বারবার করে চলে আসছে, তরুণ জ্যোতি যে কথা বলছে তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। এক দেশ এক ভোট, এই যে একটা শব্দবন্ধের মাধ্যমে কেন্দ্রীয় সরকার মানে সমস্ত ভোট একসময় করানোর চেষ্টা করছে, এটা কিন্তু আমাদের জাতির বৈশিষ্ট্য নয়। সুতরাং এর সঙ্গে জাতিবাদটাকে জুড়ে দিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু একটা ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের প্রচেষ্টা আমি ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী হবে কি জানি না, কিন্তু গণতন্ত্রের পরিপন্থী। অশোকবাবু বলছেন গণতন্ত্রের পরিপন্থী। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের সংবিধানের মূল 3টে ধারা। এক হচ্ছে বহুত্ববাদ, বৈচিত্র্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্রীয়। নামে আসলে ওয়ান নেশন ওয়ান ভোটের স্লোগান, অর্থ বাঁচানোর স্লোগান, আসলে ক্ষমতার কেন্দ্রীভূত করবার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। সংঘ পরিবারের লোকেদের নিয়ে একটা কমিশন তৈরি করে দেওয়া এবং বারে বারে বিভিন্ন সংবিধানের মধ্যে ধারা উপধারা তাকে ভাঙবার চেষ্টা, তাকে লঘু করবার চেষ্টা, তাকে আঘাতপ্রাপ্ত করবার চেষ্টা। 1, 2, দেখুন, যদি আমি ধরে নিই তর্কের ক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান ভোট, বিজেপি এটা আলবাত জানে যে লোকসভা এবং রাজ্যসভায় এই বিল পাস করানোর মতন সংখ্যা তাদের কাছে নেই। লোকসভায় এই মুহূর্তে 72টা কম, রাজ্যসভায় 52টা কম। 2/3 মেজরিটি দরকার এই বিলটা পাস করাতে গেলে। 18টা সংশোধনী, তার মধ্যে 6টা সংশোধনী দুটো হাউসেই পাস করাতে হবে 2/3 মেজরিটি নিয়ে। তার বাইরেও গুরুত্বপূর্ণ 3টে সংশোধনী করতে হবে রাজ্যগুলোর মতামত নিয়ে। এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলগুলো যেখানে ক্ষমতায় রয়েছে তারা নিশ্চিতভাবে এর সঙ্গে সহমত পোষণ করবে না। তাহলে কেন এই বিল নিয়ে আসতে পারে আগামীকাল? দ্বিতীয়ত হচ্ছে এই যে বারবার বলছে টাকা বাঁচানোর চেষ্টা। 14 সালে মোদি আসার পর 2009 লোকসভায় গোটা ভারতবর্ষ জুড়ে একজন লোকসভার প্রার্থী যতটা হায়ার লিমিটে খরচ করতে পারত, 14 সালে মোদি ক্ষমতায় আসার পর ইলেকশনে খরচ বাড়ানো হয়েছে, দলগুলোর খরচ বাড়ানো হয়েছে, নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একজন ক্যান্ডিডেটের যে খরচের পরিমাণ সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তখন বামপন্থীরা, কমিউনিস্ট পার্টিরা আমরা ইলেকশন কমিশনের কাছে বলেছিলাম যে এটা ভয়ঙ্কর বিপদ হবে
যাতে একজন প্রার্থীর যদি খরচ করার বহর বাড়তে থাকে তাহলে অর্থের পরিমাণ খরচ বাড়বে। আসলে টাকা বাঁচানোটা উদ্দেশ্য নয়, আসলে গোটা দেশের কাছে একের পর এক ইস্যু, ওয়ারসিপ অ্যাক্ট হতে পারে, ওয়াকফ বিল হতে পারে, ওয়ান নেশন ওয়ান ভোট হতে পারে, কাশ্মীর ইস্যু হতে পারে, হিন্দু মুসলমান হতে পারে, মন্দির মসজিদ হতে পারে, এগুলোকে সামনে এনে দিয়ে আসলে এই মুহূর্তে কলকাতায় আজকের দিনে রান্নার গ্যাসের দাম 829 টাকা, এই মুহূর্তে আলু পেঁয়াজের দাম বাজারে ঊর্ধ্বমুখী, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, একটা কোনো চাকরি দিতে পারছে না, নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে আজকের বিলগুলো নিয়ে এসে বিতর্ক তৈরি করছে। মানুষের যেটা জ্বলন্ত সমস্যা সেটা কেন ধরা হচ্ছে না? প্লিজ, খুব সাধারণ কথা বলছি, এটা তোমার এক্সাম্পল দিয়ে বোঝাই। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের সম্পর্কে তুমি না জানো, তুমি নিশ্চয়ই জানবে, কেন জানবো তোমার না? দর্শকরাও নিশ্চয়ই ভালোভাবে জানে, যারা গ্রামের দিকে থাকে, বিশেষ করে যারা পঞ্চায়েতে ভোটটা দেয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন একসাথে হয়, কেন হয়? যদি আলাদা আলাদা হতো কি হতো? আলাদা আলাদা হতো, খরচাটা বাড়তো। ত্রিস্তরীয় ইলেকশন যদি একসাথে আমি সম্ভব হয়, এটাও সম্ভব। আমি চাইছি যে মানুষের ইস্যু আছে, ইস্যুটাই তুলে ধরতে হবে। বছরে 1 লক্ষ কোটি টাকা যদি সেভ হয়, সেটা টাকাটা সেভ হলে কার টাকা সেভ হবে? আমি বলি বিজেপি এখন ওয়ান নেশন ওয়ান ভোটের কথা বলে, টাকা সেভ হবে, সিস্টেমের কথা বলে না, টাকাটা কার সেভ হবে? সিস্টেমের কথা বলে না, কৃষকরা দিল্লির সম্মুখে যে কথা দিয়েছিল কথা রাখতে পারেনি, সোজা প্রশ্ন, পরে টাকা কার সেভ হবে? তরুণ জ্যোতির বক্তব্যে কিন্তু বারবার সাধারণ মানুষের টাকা সেভ হবে এই কথাই বলছেন। পার্থদা, আপনার কাছে আসবো। দীর্ঘদিন যারা কেন্দ্রের সরকারের দায়িত্বে ছিলেন সেই জায়গা দাঁড়িয়ে 51-52 কথা, ইন্দিরা গান্ধীর কথা তরুণ জ্যোতির মুখে বারবার করে উঠে আসছে, পুরনো প্রসঙ্গ নিয়ে আসছে। 2024-এ দাঁড়িয়ে বহুদলীয় রাজনীতি, গণতন্ত্র, সেই জায়গায় দাঁড়িয়ে কেন 51-52 কথা উঠে নিয়ে আসছে? তাহলে না, যেটা মানে চিন্তা সেটা হচ্ছে যে কোনো একদিন হয়তো শুনবার নির্বাচন করার কি দরকার, পুরো খরচাটাই তো বেঁচে যাবে, তো একটা পয়সাও খরচা হবে না। হ্যাঁ, ঘটনা তো তাই যে 1967 অবধি কিন্তু একসঙ্গে নির্বাচন হতো, কিন্তু তারপর থেকে একসঙ্গে নির্বাচন করা যাচ্ছে না বিভিন্ন কারণে। আমি রাজনৈতিক কারণ ছেড়ে দিচ্ছি, আমি দুখানা স্পেসিফিক উদাহরণ দিচ্ছি। যেমন 1991 সালে পশ্চিমবাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য রিজাইন করলেন, 4 বছরের মাথায় 5 বছরের জায়গায় নির্বাচন করতে হলো। আরও আমি উদাহরণ দিচ্ছি, গুজরাটে 2002 সালে দাঙ্গা। আমরা জানি যে দুখানা বিধানসভার মধ্যে 6 মাসের বেশি গ্যাপ থাকা যাবে না। একমাত্র নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে কনস্টিটিউশনে সেই পাওয়ারটাকে অতিক্রম করার। গুজরাটের দাঙ্গায় নির্বাচন করা যাবে না, ফর দি সেক অফ ইন্টারেস্ট অফ ডেমোক্রেসি 6 মাসের বেশি পরে নির্বাচন করেছিল। এই ঘটনাগুলো ঘটতে পারে। পাঞ্জাবের যখন শান্তি চুক্তি হলো, আমাদের দরবারা সিং পদত্যাগ করলেন, মিজোরামে শান্তি চুক্তি হলো, লালথান হাওড়া পদত্যাগ করলেন, আসামে শান্তি চুক্তি হলো, হিতেশ্বর সাইকে পদত্যাগ করলেন। সেই জায়গাগুলো এবার কি হবে? তখন নরেন্দ্র মোদী সেখানে সরকার বসে যাবে। কিন্তু দেশের মানে সংহতি রক্ষার জন্য এই আশঙ্কা, এই চিন্তার মধ্যে রয়েছেন কেন গণতান্ত্রিক দেশে? এই চিন্তা, এই আশঙ্কা থাকবে কেন পার্থদা সেখানে নরেন্দ্র মোদীর সরকার বসে যাবে? তাহলে কি হবেটা কি? আজকে যদি একটা সরকার পড়ে যায় তার বদলে ব্যবস্থাটা কি? আশা করছি উত্তর আমি শ্রেয়াশিসদা হয়ে আসবো প্লিজ। বিষয়টা হচ্ছে যে এখন বেকারত্ব এই কেন্দ্রীয় সরকারের আমলে, বিজেপির আমলে 45 বছরের মধ্যে সর্বোচ্চ। জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক, সারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, জ্বলন্ত সব ইস্যু রয়েছে যেগুলো মানুষের প্রয়োজনে কাজ করা উচিত ছিল, সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এরা বিতর্ক চায়। এই বিতর্কের মধ্যে এটাও একটা বিতর্ক, কারণ এটা অবাস্তব, কারণ এটা মানুষের গণতন্ত্রকে হরণ করবে। 51-52 সাল থেকে যে নির্বাচন, এটা একসাথে ছিল, তারপর তো বিভিন্ন সময় সরকার ভেঙেছে বা ভোট হয়েছে নির্দিষ্ট মেয়াদে শেষে। তো এখন আবার একসাথে ভোট করা মানে, এবার আমি ধরে নিলাম যে একসাথে ভোট হলো, কিন্তু আবার 2-5 বছর পরে কিন্তু সেটা আর একসাথে থাকবে না। আর যদি আমরা সেটা একসাথে রাখতে চাই তাহলে সেটা গণতন্ত্র কেড়ে নেওয়ার শামিল হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানুষের যে অধিকার, অনেকবার ভোট হলে কি হয়, মানুষ গণতান্ত্রিক ভাবনা প্রয়োগ করার যে সুযোগ পায় সেটা গণতন্ত্রকে সমৃদ্ধ করে। ওরা সেটা কেড়ে নিতে চাইছে বলে এক ভোট এক দেশ এইসব বলছে। এসব বাস্তবে হবে না, কিন্তু মানুষের দৃষ্টিটাকে ওদের ঘুরিয়ে দিতে হবে। যারা একটা নির্বাচন, পার্লামেন্টে ভোটাভুটি হলে তৃণমূল কি বিরুদ্ধে ভোট? না, আমার কাছে যারা একটা রাজ্যের নির্বাচন 8টা দফায় করে,
একটা লোকসভা নির্বাচন ক্ষেত্রের নির্বাচনে 3টে দফায় ভোট করে, তারা এক দেশ এক ভোট করবে কি করে? 6-8টা প্রশ্ন তরুণজ্যোতির জন্য জমে রয়েছে। আমি স্নেহাশিসদার একটা প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করছি। স্নেহাশিসদা বলছেন তো গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা পঙ্গু করে দেওয়ার অভিযোগ তুলছেন এবং তারই সঙ্গে ভোটাধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা মারাত্মক অভিযোগ। উত্তর দিচ্ছি আমি, সংগতির পরিপন্থী পার্থদার উত্তর দিচ্ছি আগে। দেখো তোমরা আর কত আছে দিন চাও, কংগ্রেস গণতন্ত্রের কথা বলছে, কোন কংগ্রেস গণতন্ত্রের কথা বলছে? নিজে যার ভোট অবৈধ, ইন্দিরা গান্ধীর ভোট এলাহাবাদ হাইকোর্ট অবৈধ ঘোষণা করলো, এমার্জেন্সি ইমপ্লিমেন্ট হলো, ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত কেড়ে নেওয়া হলো, প্রেসের সাদা প্রেস এখনো দেখা যায় ছবিগুলো আসলো, এবার সেগুলো করার পরে তারা আজকে বলছে যে সংবিধান বেসিক স্ট্রাকচার ওটাকে অ্যামেন্ড করা যায় কি যায় না, 6:7 বেসিক স্ট্রাকচার অ্যামেন্ড করে দেওয়া হলো, তারা সংবিধান দাদা দেখে নাও জাস্টিস কৃষ্ণা তোমার সম্পর্কে কি লিখেছিল, দ্য ব্ল্যাকেস্ট ডে অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি তোমাদের আমলে হয়েছিল, জুডিশিয়ারিকে কোলাপ করে দিতে তোমরা নিজেদের স্বার্থে করেছিলে তো, সব প্রশ্ন করা যায় না এক্স্যাক্টলি, আমরা বলি করা যায় না, তোমরা করেছিলে 42nd অ্যামেন্ডমেন্টে তাই করেছিলে সুপ্রিম কোর্ট তাই করেছিলে, দুটো শব্দ তাই করেছিলে, তোমরা চেঞ্জ করেছিলে, বেসিক স্ট্রাকচার ওয়াজ চেঞ্জ, জুডিশিয়ারিকে পকেটে ভরে করেছিলে। আমি বলিনি, পার্থদা তরুণ একটুখানি আটকাচ্ছি, সৈকতের একটা কথা বলেই তোমার কাছে আসলো, প্রশ্নগুলো আসলে এগুলো আমার কথা না। জাস্টিস হেগ মারা গেছে, তার আত্মজীবনী লিখে গেছে, ওই সময় কি হয়েছিল পড়ে নিও। জাস্টিস কৃষ্ণা কমিউনিস্ট ছিলেন একজন, আমার অত্যন্ত শ্রদ্ধা একজন ব্যক্তি, তার বইটা একবার পড়ে নিও, তাহলে ওই সময় কি হলো জানতে পারবে। সেকেন্ড কথা, ফান্ডামেন্টালের মানে গণতান্ত্রিক অধিকারের কথা দাদারা বলছেন, খুব ভালো কথা। গণতান্ত্রিক অধিকার দাদা মনে থাকে না মানুষগুলো যখন ভোট দিতে পারে না, গণতান্ত্রিক অধিকার যখন মনে থাকে না একের পর এক যেখানে ভোটগুলো লুট হয়, গণতান্ত্রিক অধিকার মনে থাকে না মানুষের অধিকারের যখন রাস্তায় তারা চায় তাদেরকে আপনার পুলিশ পিটায়, মনে হয় না তাদের চাকরিগুলো যখন বিক্রি করে দেয়, তখন মনে হয় না আজকে যখন যদি এক দেশ এক নির্বাচন হয় টাকাগুলো বাঁচবে, সেই টাকা অভিযোগ করলে তরুণজ্যোতি এই প্রথা এই আইন যদি চালু হয়ে যায় তাহলে তাদের সমস্ত কিছু মিটে যাবে, টাকাটা বাঁচবে, সেই টাকা লাঠিচার্জের কথা বললে, তুমি বললে ভোট দিতে পারছে না, তুমি পর অভিযোগ করলে স্নেহাশিসদা বা পার্থদা বা সৈকত যে গণতন্ত্রের কথা বললে তুমি তার এই সমস্ত কিছু মিটে যাবে, এই ভাষা রয়েছে। সৈকত দেখুন, প্রথমত হচ্ছে যে কোনো মনোপলি ব্যবস্থার বিরুদ্ধে সমস্ত মানুষকে দাঁড়াতে হবে। এক কেন্দ্রিক ক্ষমতার কেন্দ্রীভূত করবার চেষ্টা, আপনি যদি বিজনেস সেক্টরে দেখেন আদানি আম্বানি হাতে কুক্ষিগত হচ্ছে, আপনি যদি দেখেন ক্ষমতার কেন্দ্রীভূত, কথাটাও তো গুরুত্বপূর্ণ, অর্থটা বাঁচাতে হবে, আমার তোমার ট্যাক্স। দেখুন, ট্যাক্সের হিসাব যদি হয়, আমি যে ট্যাক্সের যদি হিসাব হয়, এই মুহূর্তে 14 সালের পর সবচাইতে বেশি শিল্পপতি মোদি জমানায় আমার দেশের গরিব মানুষের টাকা মেরে বিদেশে চলে গেছে, সেই টাকা উদ্ধারের প্রতিশ্রুতি কোথায় গেছে? কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি কোথায় গেল? ডিমনিটাইজেশনের পরবর্তীকালে এই যে কোর্টের কথা বারবার বলছে, জুডিশিয়ারিকে যদি ব্যবহার করা যায়, কেন্দ্রের সরকার যে জুডিশিয়ারিকে ব্যবস্থা করে আরজি করে তৃণমূলকে বাঁচালো, এই যে একের পর এক সুপ্রিম কোর্টের বিচারপতি বিজেপি সরকারকে, মোদী সরকারকে স্বস্তি দিচ্ছে, তারপর তারা রাজ্যসভা এমপি হচ্ছে কি করে, তারপর তারা রাজ্যপাল হচ্ছে কি করে, তাই বিজয়নকেও কি বাঁচিয়েছ নাকি? না না, তার ফলে ইডিসিবি দিয়ে কেরালা সুপ্রিম সরকারকে বাঁচিয়েছ নাকি? তার মানে গোটা দেশে তো তোমরা আরো বড় বিপজ্জনক। যদি কেরালায় সিপিএম অন্যায় করে, কেন ব্যবস্থা নিচ্ছ না? পার্থদারা কথা বলে, সে আদানির কাছে রেবন্ত রেড্ডি প্রশ্নের পাল্টা প্রশ্ন হয় না, উত্তর দাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।